বাংলাদেশ দলের দুবাই সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। নিয়ামুর রশিদ রাহুল, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। বাংলাদেশ দল দুবাই সফর করছে এবং সেখানে প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে খেলে পাকিস্তানে যাবে। 3টা ম্যাচ, কঠিন মিশন আসলে, সবগুলো প্রতিপক্ষই বেশ শক্তিশালী। বাংলাদেশ দল আসলে এরকম শক্তিশালী প্রতিপক্ষের জন্য কতটা প্রস্তুতি আলটিমেটলি নিতে পারলো? ধন্যবাদ আপনাকে এবং সবাইকে শুভ সকাল। নাহিয়ান বিন জসিমের একটা ওয়ার্ড দিয়ে হয়তো স্টার্ট করতে চাচ্ছি যে সবাই যদি একসাথে মনে প্রাণে এবং আপনার বিশ্বাস স্থাপন করতে পারে যে না তারা পারবে, তাহলে বাংলাদেশ টিম কিন্তু ডেফিনেটলি পারবে। কিন্তু আপনি পরবর্তীতে যেটা আবার আপনাকে যেটা বললেন যে প্রতিপক্ষ কারা, সেটা কিন্তু একটু চিন্তা করতে হবে যে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড এদের হলো আমাদের প্রতিপক্ষ। সো বাস্তবতাটাকে যদি আমরা মানতে চাই তাহলে আমাদের জন্য কিন্তু অনেকটা কঠিন একটা পথ পাড়ি দিতে হবে। ক্রিকেট খেলা আমরা সবাই জানি যে ভেরি আনসার্টেন গেম, এনিথিং ক্যান পসিবল। বাংলাদেশ অনেক দুর্ঘটনা, অনেক ঘটনার জন্ম দিয়েছে, আমরা আগেও দেখেছি। কিন্তু ওয়ানডে ফরম্যাট সেহেতু আমাদেরকে অনেকটাই মানে নির্ভর করতে পারি আর কি আমাদেরকে নিজেদেরকে, যে আমরা অনেক বেটার ক্রিকেট খেলতে পারবো। নিঃসন্দেহে ওয়ানডে ফরম্যাটের কথা যদি বলেন, সেক্ষেত্রে একটু যদি যুক্ত করতে চাই নিয়ামুর রশিদ রাহুল, যে একটা সময় বাংলাদেশ দল ওয়ানডেতে সুপার পারফরমেন্স দেখিয়েছে। নাহিন বিন জসিমও যেটা বলছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনালও খেলেছে এরকম একটা আসরে। সেই জায়গা থেকে পরবর্তীতে গেল কয়েক বছরে ওয়ানডের পারফরমেন্সটাই আসলে সবচাইতে খারাপ যাচ্ছে বাংলাদেশের। রান আসছে না, বড় ইনিংস হয়তো বা ব্যাটাররা খেলছেন কিন্তু সেটা ডিফেন্ড করতে পারছেন না। ওয়ানডেতে এইভাবে আসলে ইকুয়েশন না মেলাতে পারার অর্থ কি? একেবারে সার্টেনলি হঠাৎ করেই আসলে এই খারাপ সময়টা শুরু হলো বাংলাদেশের। একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে দলের মধ্যে। ধরেন আপনার কেউ কেউ স্থায়ী না, তারপরে ধরেন আপনার আমাদের যারা যাদেরকে আমরা সবসময় খেতাব দিয়ে থাকি আর কি পঞ্চম পাণ্ডব বলে, সেখানেও অনেকটাই আপনার গ্যাপ ছিল। সাকিব ওয়াজ নট ইন গুড ফর্ম, তারপরে ধরেন আপনার তামিম একদম আউট অফ ক্রিকেট। তো সবকিছু মিলে কিন্তু একটা বড় একটা চাপ, যাদের দ্বারা কি ক্রিকেটটাকে নিয়ে আমরা সাজাতে পারতাম, সেখানে কিন্তু যখন একটা ছেদ পড়ে যায় স্বাভাবিকভাবে পারফরমেন্সের দিক থেকে কিন্তু এরকম একটা ছেদ আমরা দেখেছি। কারণ তারা ছিল খুবই কনসিস্টেন্সি এবং লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, বাট তাদের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা যাদেরকে নিয়েছি তাদেরকে আন্তর্জাতিক মানে ক্রিকেটটাকে থিতু হতে আরো অনেক সময় লেগেছে বা আরো লাগছে। এই ট্যাক্ট বা এই গ্যাপটার কারণে কিন্তু কনসিস্টেন্সি আমরা যে সবসময় ওয়ানডেতে আমরা যেরকম পারফর্ম করি সেরকম পারফর্ম আমরা করতে পারছি না। তো এই জিনিসটাই এখন দেখার বিষয় যে আমাদের প্রস্তুতিটা ডেফিনেটলি আমরা টি-20 খেলেছি, বিপিএল গিয়েছে, সেটা একটা শর্ট প্রস্তুতি তারা নিতে পারে, বাট একটা দলীয়গত যে টিম এত বড় একটা আসরে যে ধরনের প্রস্তুতি সময় দেওয়ার দরকার সেরকম সময়টা ডেফিনেটলি তারা পায় নাই। বা এই যে টিমটা যেটা যাচ্ছে সেটা অনেকটাই ইয়াং এবং এক্সপেরিয়েন্সের একটা টিম, সেটা ডেফিনেটলি ইয়াংদের উপরে তো সবাই চোখ থাকবেই, কিভাবে যারা এক্সপেরিয়েন্স তাদেরকে নিয়ে তারা কাজটা করতে পারে। আগে বলে রাখি, আমাদের খুব বেশি আমরা উচ্চ আকাঙ্ক্ষা করাটা আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে করাটা ঠিক হবে না। এই কারণে বলছি, সেক্ষেত্রে যেহেতু খেলাটা হবে পাকিস্তান এবং দুবাইতে, পাকিস্তানের উইকেট ভেরি প্লাসিড। আমরা কিছুদিন আগেও দেখেছি যে 350 রান কিভাবে চেস করতে হয় এবং কিভাবে 350 রান তারা করে। তো স্কোর বোর্ডে যেটাই থাকুক না কেন সেটা কিন্তু অ্যাচিভেবল, বাট খেলতে ক্রিকেটারদের সেই যে কথাটা আমরা যেটা দিয়ে স্টার্ট করেছিলাম যে তাদেরকে বিশ্বাস করতে হবে যে স্কোর বোর্ডে যেটাই থাকুক না কেন দে ক্যান অ্যাচিভ। সেটার জন্য নিঃসন্দেহে এবং সেই আত্মবিশ্বাসটা নিয়ে ব্যাটিং এ নামতে হবে। ব্যাটিং নিয়ে কথা বলছিলেন এবং আমরা বাংলাদেশের ওয়ানডে পারফরমেন্স নিয়ে কথা বলছি, কিন্তু এখন তো আমরা দেখি যে টি-20 জামানা এবং টেস্ট ক্রিকেটটাও খেলা হচ্ছে, সেই সঙ্গে টি-20 দলগুলো আসলে সারা বছর টি-20টাই খেলছে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা ওয়ানডে ফরম্যাট বলে বেশ কিছু দল ওয়ানডের যে বেশ কয়েকটা সিরিজ আমরা দেখেছি এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, এবং সেখানে আমরা দেখছি যে বড় বড় দলগুলো, ইনফ্যাক্ট ইংল্যান্ডের মতো দলগুলো, তাদের ব্যাটাররা পর্যন্ত স্ট্রাগল করছেন ওয়ানডে ফরম্যাটের সঙ্গে
পাওয়ার প্লের যে দৈর্ঘ্যটা বাড়ছে, সেই বড় পাওয়ার প্লেটা কিভাবে কাজে লাগাতে হবে সেই ইকুয়েশনটা অনেক ব্যাটার মেলাতে পারছেন না। বড় দলগুলোর ক্ষেত্রেই এমনটা হচ্ছে। সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা কেবল বিপিএল খেলেছেন এবং বিপিএল থেকে একেবারেই গিয়ার শিফট করে ওয়ানডেতে যেতে হচ্ছে। তাদের জন্য আসলে এই যে শিফটিং, অনেকদিন ধরে ওয়ানডের ভেতরে না থাকা, সেটা আসলে কতটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে? চ্যালেঞ্জ একটা জায়গায়, সেটা হলো মানসিকতায়। আপনি কিভাবে অ্যাডাপ্ট করতে পারবেন ফ্রম টি-20 টু ওডিআই। যেহেতু টি-20তে আমরা একটা মানে বলতে গেলে যে একটা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের একটা ক্ষেত্র তারা করেছে, যেহেতু আমাদের এখানে ওয়ানডে ফরম্যাট হওয়ার আর তেমন কোনো মানে অপশন নেই, সেক্ষেত্রে আমাদের এই একটা বড় একটা চ্যালেঞ্জ থাকবে যে কিভাবে তারা যত দ্রুত আপনার টি-20 থেকে ওডিআই ফরম্যাটে স্থানান্তর করতে পারে। যেমনটা কোচও কিন্তু বলেছে এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আমার কাছে মনে হয় যে ক্রিকেটাররা দে আর ওয়েল প্রফেশনাল ম্যাটারে তারা চলে, এবং যারা সিনিয়র ক্রিকেটাররা যারা আছে তারা ডেফিনেটলি সেই জিনিসটাকে তারা হেল্প করবে। মুশফিক আছে, রিয়াদ আছে, আমার কাছে বলে যে শান্ত তো এখন অনেকটাই এক্সপিরিয়েন্স আসবে। তো ইয়াং যারা আছে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কিভাবে এটা অ্যাডাপ্ট করতে পারে তাদের কাছ থেকে এই জিনিসটা নেওয়া দরকার। কারণ এছাড়া কিন্তু আলটিমেটলি তেমন কোনো অপশন নাই। আপনি তো আর ব্যাকফুটে চলে আসতে পারেন না। আপনাকে সামনে এগোতেই হবে এবং এনিথিং ক্যান পসিবল, বিকজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি যতটুকু জানি বলারদের একটা বড় চ্যালেঞ্জ থাকবে টু ডিফেন্ড দি গুড টোটাল ইন দি স্কোরবোর্ড। বাট ওই যদি বেশি রান হয়ে থাকে তাহলে ব্যাটাররা ডেফিনেটলি একটা বড় পার্টনারশিপ দরকার, যে পার্টনারশিপটা কিন্তু আমাদের টি-20তেও হয় না এবং ওয়ানডেতেও হচ্ছে না। এই পার্টনারশিপটা আমাদের খুবই দরকার। একটা 100, 200 এরকম 150 রানের পার্টনারশিপ না হলে আপনি ম্যাচ জিততে পারবেন না, যতই আপনি বড় দীর্ঘ লাইনের ব্যাটিং স্তম্ভ আপনার থাকুক না কেন। কারণ একটা গুড পার্টনারশিপ এবং যে ভেন্যুতে খেলাগুলি হবে সেটা ডেফিনেটলি ব্যাটিং নির্ভর উইকেট থাকবে। সো ব্যাটারদের দিকে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ, আমার কাছে যতটুকু মনে হয়। নিঃসন্দেহে ফিনিশিং নিয়ে একটু কথা বলতে চাই। অর্থাৎ এতদিন আমরা আসলে টি-20 ফিনিশিংটা হচ্ছে না বা এই ধরনের কিছু একটা নিয়ে আমরা সমালোচনা করেছি। পরবর্তীতে আমরা জাকির আলী অনিকের পারফরমেন্স দেখেছি, রিশাদ হোসেনের পারফরমেন্সও দেখেছি, স্পেশালি বিপিএলও দেখেছি। হয়তো বা 10 বলের একটা ইনিংস কিংবা তার চেয়েও কম ছোট একটা ইনিংস অনেক সময় ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে। ওয়ানডেতে তো সেরকম হওয়ার সম্ভাবনা নেই। সেরকম ব্যাটসম্যান বাংলাদেশের রয়েছে যারা টি-20তে ভালো ফিনিশ করেছেন। ওয়ানডেতে আসলে ফিনিশিং রোলটা কেমন হওয়া উচিত, স্পেশালি মিডল অর্ডার এবং মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিকুর রহিম রয়েছেন, তাদের পরে যে ব্যাটাররা খেলবেন হয়তো সেই জায়গাতে একজন ফিনিশারের রোলটা ওয়ানডেতে কেমন হবে? আপনি যদি কারেন্ট উদাহরণ দিতে চান তাহলে আমি কিন্তু লাস্ট ওডিআই সিরিজ যেটা ওয়েস্ট ইন্ডিজে যেটা হয়েছে সেটার আপনি দেখতে পারেন যে আমাদের ফিনিশারটা কিরকম করেছে, এবং 3টা বড় ভালো একটা ফিনিশার অনিক এটা করেছে। অনিক এটা করেছে এই কারণে বিকজ ও রিয়েলাইজ করতে পেরেছে যে আমাদের এরকম এই জায়গাটায় আমাকে এইভাবে খেলতে হবে। তার অ্যাডাপশনটাও এরকম ছিল। কোচ এবং অন্যান্য সতীর্থতা তার উপর এই বিশ্বাসটা রেখেছে এবং সে কিন্তু মেন্টালি হিসাবে সে ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখে যে আমাকে এই পজিশনে এই জায়গাটায় আমার খেলতে হবে। আপনি দেখেন টেস্ট ক্রিকেটও কিন্তু সে যখন দেখেছেন যে এক প্রান্তে কিন্তু উইকেট পড়ছে, সে কিন্তু নিজে কিন্তু এই কাজগুলি করেছে, সেঞ্চুরিও করেছে, ভালো বড় ওডিআইতে কিন্তু আমাদের জেতার পিছনে কিন্তু তার অনেকটাই অবদান ছিল সিরিজ জেতার। এই অ্যাডাপশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা হয়তো বলি যে আমাদের ফিনিশার নাই, বাট আমাদের কিন্তু ভালো ফিনিশার আছে, বাট সবাই কিন্তু আসলে ওই জায়গাটায় ক্লিক করতে পারে না। এই কারণ আন্তর্জাতিক ফরম্যাটে আপনার একটা ভেন্যুতে এক ধরনের উইকেটের রেঞ্জ কিরকম থাকে সেটা অ্যাডাপ্ট করার একটা ব্যাপার আছে। সব থেকে যে জিনিসটা আপনি যে আর কি রেগুলার যে পজিশনে খেলে অভ্যস্ত, আপনি সবাই কিন্তু আসলে ম্যাচ উইনিং পারফরমেন্স কিন্তু ওখানে করতে পারে না যারা সবসময় করে। আপনি দেখবেন যে আমি যদি গ্লেন ম্যাক্সওয়েলের কথা বলেন তাহলে দেখবেন যে সে হয়তো কালের ভেতরে 2-3টা ইনিংস ভালো খেলে যেটা অনেকটা নাম হয়, বাট হি ইজ নট এ কনসিস্টেন্ট পারফর্মার। বাট এরকম এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে কিন্তু যদি আমরা তার উপর দিয়ে এই প্রেশারটা দিতে থাকি। আমাদের যে জিনিসটা কাজ করতে হবে যে আমাদের সিচুয়েশন অনুযায়ী আমাদের ওই অ্যাডাপশনটা খুব দরকার এবং কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো রাইট মোমেন্টে রাইট অ্যাপ্লিকেশনটা দরকার, রাদার দ্যান টু যে আমরা নাম্বার 6 ব্যাটসম্যান এসে 10 বলে আপনার 50 রান করে দিবে বা 50 রান একটা ইনিংস খেলবে বা পার্টনারশিপ করবে, সেটা কিন্তু সবসময় হবে না।
So, নিঃসন্দেহে অ্যাডাপশনের কথাই আসলে আপনি বারবার বলছেন যে অর্থাৎ মানিয়ে নেয়া, ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেয়া, কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া, ইচ অ্যান্ড এভরি সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নেয়ার একটা বিষয় রয়েছে, সেটাই আসলে মূল চ্যালেঞ্জ হবে এবং স্পেশালি মানসিকভাবে সেই বিষয়গুলোর সঙ্গে মানিয়ে নেওয়াটা সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে টাইগারদের জন্য। সেটা কতটা ভালোভাবে তারা জয় করতে পারছে সেটা দেখার বিষয়। কিন্তু এখানে আরও একটা বিষয় রয়েছে, অর্থাৎ সাধারণত দেখা যায় যে ওয়ার্ল্ড কাপ যেটা হয় ওয়ানডেতে, লিগ ফরম্যাটের যে ওয়ার্ল্ড কাপটা এলো সেখানে হয়তো বা একটা দলকে 9টা পর্যন্ত ম্যাচ খেলতে হয়। প্রথম দিকে হয়তো খুব ভালো হয় না, দলের ভিতরে সিনক্রোনাইজেশনটা থাকে না, কিন্তু ম্যাচ খেলতে খেলতে সেই অ্যাডাপ্টিবিলিটি চলে আসে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো আসলে সেই সুযোগটা নেই। সব মিলিয়ে টোটালি 3টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ এবং প্রতিটা দলই প্রথমে। সেক্ষেত্রে অ্যাডাপ্ট করার সুযোগটা আসলে অনেক বেশি কম কিনা? অবশ্যই কম। আর আরেকটা ব্যাপার হলো যে ইউ ফিল রিয়েলি অনার যে আপনি এই চ্যাম্পিয়ন্স ট্রফির 8জন দলের মধ্যে কিন্তু আপনি ওয়ান অফ দেম। বাট এটা কিন্তু একটা বড় বড় পাওনা। কিন্তু আপনি অনেক ভালো ভালো টিম যারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নও কিন্তু সাবেক আছে, তারাও কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপ এই চ্যাম্পিয়নশিপের সুযোগ পায় না। তো এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং এটা তো শুধু বাংলাদেশের জন্য না, এটা আফগানিস্তান বলেন, নিউজিল্যান্ড বলেন, পাকিস্তান বলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একই একই। তো আমার কাছে মনে হয় যে এটাও কিন্তু একটা বড় একটা ব্যাপার যে আমাদের হাতে কিন্তু 1-2টা ম্যাচ ছাড়া কিন্তু নাই। একটা ম্যাচ হওয়ার পরে 2টা ম্যাচে সেকেন্ড ম্যাচ যদি আবার হেরে যাই বা ফার্স্ট ম্যাচ হারলাম বা সেকেন্ড ম্যাচে যদি আমরা জিতে যাই, থার্ড ম্যাচটার উপরে আমাদের ওই চাপটা কিন্তু কতটুকু নিতে পারবেন। এটা কিন্তু 2টা টিমের প্লেয়ারদের উপরে কিন্তু নির্ভর করে। বাট ওই যে আমি আগেই বললাম যে আসলে ক্রিকেটটা আমরা সবসময় জানি যে আনসার্টেন গেম, বাট এটা আমি যতটুকু বলি যে এটা মানসিকভাবে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু ক্রিকেট, যে আপনি কিভাবে কতটুকু মানসিকতার আপনার শক্তি থাকবে, স্ট্রং থাকবেন, ততটুকুর আপনার জন্য বেটার হবে এবং প্লেয়ারদের জন্য বেটার হবে। সো আমি প্রথমেই আপনাকে বলেছি যে আমাদের খুব বেশি এক্সপেকটেশন এখানে করার চেয়ে আমরা চাই যে আমাদের প্লেয়ারদের মধ্যে যে কনসিস্টেন্সি পারফরমেন্সটা হোক এবং আমরা ফাইট করার পরে যদি আমাদের রেজাল্ট যেটা হয় সেটা তো আমরা মেনে নিতে হবে। বাট উই হ্যাভ টু ফাইট ফার্স্ট। জি, আমরা আরেকটা বিষয় একটু সংক্ষেপে জানতে চাই নিয়াম রশিদ রাহুল, যে হয়তোবা শেষ আইসিসি ইভেন্ট খেলতে চলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। তারা মিডল অর্ডারে ব্যাট করে থাকেন এবং অন্যতম ভরসার জায়গা তাদের কাছ থেকে পারফরমেন্সটা আসলে কতটা ভালো আমরা আশা করছি বা কি ধরনের পারফরমেন্স তাদের কাছ থেকে আশা করছি, স্পেশালি ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে? বিং এ ফর্মার ক্রিকেটার, আমি ডেফিনেটলি ভেরি প্রাউড যে আমরা এরকম একটা ভালো একটা ব্যাটসম্যান আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে প্রায় 17 ইয়ার্স তারা সার্ভিস দিয়ে যাচ্ছে এবং আমি তাদের জন্য বেস্ট উইশেস যে তারা যাতে তাদের শেষটা ভালো করুক এবং স্কাই ইজ দ্য লিমিট ক্রস করুক, আমি ওইটাও চাই। কারণ বাংলাদেশ ক্রিকেটের যদি আপনি অলংকৃত করতে চান তাহলে এই 2টা ব্যাটসম্যান, ইভেন কি আরো যারা আছে, তামিম বলেন বা এরা যারা আছেন, তাদেরকে অবশ্যই আমরা অলংকৃত করতে চাই এবং তারা যাতে করে ফিনিশিংটা তাদের কেরিয়ারটাকে আরো সমৃদ্ধ করতে চায়, তাদের অ্যাটলিস্ট দ্য টুয়াইলাইট অফ দেয়ার ক্রিকেট কেরিয়ার তারা যাতে খুব হাসি মুখে এখান থেকে বিদায় নিতে পারে। এবং আমরা চাই যে শুধু বিদায় এটাই না, ক্রিকেটের সাথে যাতে করে তারা থাকতে পারে, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং ইয়াং স্টারদের জন্য অনেকটা দরকার। বিকজ দিস টু গাইজ রিয়েলি মানে হ্যাটস অফ টু দেম, যে তারা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু দিয়েছে। নিঃসন্দেহে আমরা আসলে আশাবাদী হতে চাই মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের সঙ্গে যারা নতুন রয়েছেন, একেবারেই তরুণ, কিংবা যারা আসলে ক্যারিয়ারের মাঝামাঝি পর্যায়ে রয়েছেন, তারাও বাংলাদেশ দলকে গর্বিত করবেন। সুযোগটা খুবই সীমিত এবং একই সঙ্গে চ্যালেঞ্জটা অনেক কঠিন। সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ কতটা ভালোভাবে জয় করবে সেটাই আসলে দেখার বিষয়। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। নিয়ামুর রশিদ রাহুল, অনেক ধন্যবাদ খেলাযোগে যুক্ত হওয়ার জন্য।